কারো জীবন গল্প যে এতটা ড্রামাটিক হতে পারে তা এই গল্পটি না শুনলে বুঝবেন না। লিখেছেন একজন শিক্ষক, তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই বলছি। বাস্তবতাও এমনটা হতে পারে বা গল্পটা আদৌ বাস্তব কিনা তা আমার বিশ্বাসই হতে চাচ্ছে না, তবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আশা করছি। তিনি ঠিক এভাবেই বলেছেন। আমি পতিতালয়ে গিয়েছিলাম, সেখানে গিয়ে টাকার বিনিময়ে আমি যে মেয়েটি পেয়েছিলাম সেই মেয়েটি ছিল আমার ভালোবাসার মানুষ। আপনারা হয়তো আমার কথাটা শুনে অবাক হচ্ছেন, আমিও সেদিন অবাক হয়েছিলাম। আমি ইচ্ছে করে সেখানে যাইনি, সেখানে যাওয়ার একটা কারণ ছিল। আমার ভাগ্য সেদিন আমাকে ওখানে টেনে নিয়ে গিয়েছিল। আমি একটা কুষ্টিয়ার সরকারি কলেজের শিক্ষক। তাহলে শুনুন আমার পতিতালয়ে যাওয়ার সেই কাহিনী। আমার নাম জোনায়েদ, বাসা কুষ্টিয়া। আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পর আমার বাবা আরো একটি মেয়েকে বিয়ে করে আনে। আমার সেই নতুন মা ছিল অত্যন্ত সুন্দরী। যখন আমরা দুই ভাই বোন ছোট ছিলাম তখন আমাদের ভালোই আদর যত্ন করে মানুষ করত। তবে আমরা যতই বড় হচ্ছিলাম ততই আমাদের উপর অত্যাচার বেড়েই যাচ্ছিল। আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়, কিন্তু সৎ মা স্কুলে যেতে দিত না। আমার আপুকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিত। এত কাজ করতে করতে আপুর খুব কষ্ট হতো। সারাদিন আমাদেরকে দুই বেলা খাবার দিত, তাও অল্প একটু। আমার বাবা এসব কিছুই জানতো না, কারণ সে ভোরবেলা দোকানে চলে যেত, রাতের বেলা বাসায় ফিরত। ততক্ষণে আমরা ঘুমিয়ে যেতাম। এমনও হয়েছে বাবার সাথে 1 মাস আমাদের দেখাই হয় নাই। বাবা আমাদের খোঁজ খবর নিত না। সে হয়তো ভাবতো সৎ মা আমাদেরকে ভালোই রেখেছে। আপুকে দিয়ে বাড়ির সকল কাজ করিয়ে নিত। সকালবেলা গোয়াল থেকে গরু ছাগল বের করা, বাড়ি ঘর ঝাড় দেওয়া, থালা বাসন পরিষ্কার করা, রান্না করা, সমস্ত কিছু ওই ছোট্ট মেয়েটাকে দিয়ে করানো হতো। যদি কখনো আপুর একটু কাজ করতে দেরি হতো তখন তাকে অনেক মারধর করত। তখন সে কান্না করত। আর মায়ের সময় আমি যদি কখনো কাছে যেতাম তাহলে আমাকেও মারতো। তাই আমি ভয়ে কখনোই তার কাছে যেতাম না। একটা গেরস্ত বাড়ির যত কাজ তার সমস্ত কাজ আপুকে দিয়ে করানো হতো। আমাকে দিয়ে গরু ছাগলের ঘাস কাটানো হতো ও গরু ছাগল নিয়ে মাঠে পাঠিয়ে দেওয়া হতো। আর আমরা যদি কখনো কাজ না করতে চাইতাম তাহলে আমাদেরকে প্রচুর মারধর করতো। এমনকি ঠিক মতো ভাতও খেতে দিত না আমাদের। আপুই মাছ মাংস রান্না করতো, কিন্তু আমাদের কপালে জুটতো ডাল ভাত, তাও আবার অল্প, যেগুলো খেয়ে 3 গ্লাস পানি খাওয়া লাগতো। আবার সৎ মায়ের পরিবার থেকে মাঝে মাঝে আত্মীয় আসতো, মিষ্টি ফলমূল অনেক কিছু নিয়ে আসতো, তবে আমাদের কখনোই দিত না। ছোট ছিলাম তো তাই লোভ হতো। একদিন আমি আর আপু 2টি মিষ্টি চুরি করে খেয়েছিলাম, তবে শান্তি পাইনি। সেই মিষ্টি খাওয়ার পর মা জেনে যায় আর প্রচুর মারধর করে আমাদের। বিশ্বাস করেন তারপর থেকে আমি আর জীবনে কখনো মিষ্টি ছুঁয়ে দেখিনি। সৎ মা আমাদের সাথে বাবার সামনে একটু ভালো আচরণ করলেও বাবার অগোচরে চলতো এরকম কঠিন অত্যাচার। আমি কখনোই নিয়মিত স্কুলে যেতে পারতাম না। মাঝে মাঝে স্কুলে যেতাম আর রাতে লেখাপড়া করতাম আর দিনে করতাম সমস্ত কাজ। এভাবে চলে গেল কিছু বছর। আমি তখন ক্লাস 9-এ পড়ি। এত বড় হয়েছি, তবে কখনোই আমাদেরকে নতুন পোশাক কিনে দেওয়া হতো না। বাবা যদি কখনো মাঝে মাঝে কিনে দিত তাহলে মা সেটা নিয়ে যেত, আমাদেরকে পড়তে দিত না। আপু এত বড় হয়েছে তারপরেও কখনোই তাকে একটা ভালো পোশাক পরতে দেওয়া হতো না। সবসময় নোংরা পোশাক পরিয়ে রাখতো। আমার তখন 15 বছর বয়স, তবে 10 বছরের মধ্যে এমন একটা দিন খুঁজে পাওয়া যাবে না যেদিন আমি সৎ মায়ের হাতে মার খাইনি। আমাদের অত্যাচার আরো বেড়ে গেল যখন সৎ মায়ের ঘরে আরো একটি কন্যা সন্তান জন্ম নিল। আমাদের সেই ছোট্ট বোনটাকে আমার অনেক ভালো লাগতো, তাই চারপাশে ঘোরাঘুরি করতাম। কখনো কোলে নেওয়ার সাহস পেতাম না। একদিন সাহস করে কোলে নিয়ে একটা চুমু খেয়েছিলাম। তারপর যেই ঘটনা হয়েছিল সেটা আমি কখনোই ভুলতে পারবো না। আমার সৎ মা সেদিন আমাকে এমন জোরে থাপ্পড় মেরেছিল যার কারণে আমার একটা দাঁতই উঠে যায়। এভাবেই চলছিল আমাদের জীবন। আমাদের সেই ছোট্ট বোনটার নাম ছিল রিপা, তবে রিপাকে কখনোই আমাদের কাছে আসতে দিত না। হঠাৎ করে আমার সেই বড় আপুর একদিন বিয়ে হয়ে যায় একটা প্রাইমারি স্কুলের শিক্ষকের কাছে। আপুর বিয়ের দিন আমার মতো খুশি হয়তো আর কেউ হয়নি। আপুর বরটা মানুষ হিসেবে অনেক ভালো। আপু অনেক সুন্দর ছিল বিদায় আপু পড়াশোনা না জানা সত্ত্বেও একজন শিক্ষক হয়েও তাকে সে বিয়ে করেছে। আপু যে শ্বশুর শাশুড়ি পেয়েছে তাদেরকে শ্বশুর শাশুড়ি বললে ভুল হবে। আপু একদম বাবা মাই পেয়েছে। আপু অনেক সুখে আছে, এগুলো সৎ মায়ের সহ্য হতো না। আপুর বিয়ে হয়ে যাওয়ার পর আমার অত্যাচার আরো বেড়ে যায়। আমাকে মেয়েদের কাজগুলো এখন করতে হয়। আমি সেই সমস্ত কাজ করার সময় আমার ছোট্ট বোন রিপা যদি আমাকে হেল্প করতে আসতো তাহলে মা ওকে বকা দিত আর বলতো ওই অপরাধের কাছে কখনোই যাবি না, গেলে তোকে মেরেই ফেলবো। আমাকে আমার সৎ মা কেমন খাবার দিত রিপা তো সব জানতো। রিপা আমার সৎ বোন হলো আমি কখনোই ওকে সৎ চোখে দেখিনি। আর রিপাও আমাকে অনেক ভালোবাসতো, কখনোই সৎ ভাই হিসেবে দেখেনি। রিপার রুম থেকে আমার রুমে আসার একটা দরজা ছিল। প্রত্যেকদিন রিপা ওর খাবার বেশি বেশি নিয়ে রুমে আসতো। মা বললে বলতো আমার রাতে ক্ষুধা লাগে তাই আমি রাতে খাই। তবে সেই খাবারগুলো প্রত্যেকদিন সে এসে রাতের বেলা আমাকে খাইয়ে দিত। আমি সেই খাবারগুলো খেতাম আর কান্না করতাম। এটা আমার প্রত্যেক রাতে সুখের কান্না ছিল। এভাবেই এসএসসি পাশ করে ফেললাম। তেমন একটা স্কুলে না গিয়েও A+ পাই, কারণ আমি সারা রাত জেগে লেখাপড়া করতাম আর চিন্তা করতাম একদিন লেখাপড়া করে এই বাড়ি থেকে পালিয়ে যাব আর নিজেকে মুক্তি দেব। আমি সবসময় ভাবতাম ইন্টার পাসটা কোনো রকম করেই বাড়ি থেকে আমি পালাবো। তারপর 2 বছরের মধ্যে ইন্টার পরীক্ষা দিলাম, ইন্টারেও ভালো রেজাল্ট করলাম। তারপরও আমার সৎ মা রোজই আমাকে মারতো। আস্তে আস্তে বাবা অত্যাচার শুরু করলো, কারণ সেই সৎ মা ছিল অত্যন্ত সুন্দরী। তার কথা যদি আমার বাবা না শুনতো তাহলে সে বলতো বাড়ি থেকে চলে যাব, আর এই ভয়ে বাবা সমস্ত কথাই তার শুনতো। তারপর একদিন অত্যাচার সহ্য করতে না পেরে চলে যায় আপুর বাসায়। আপুর বাসা ছিল রাজশাহীতে। সেখানে যাওয়ার পর আপু এত খুশি হয়েছিল যে আমাকে দেখার পর 10 মিনিট জড়িয়ে ধরে কান্না করেছিল। এমন দৃশ্য দেখে আপুর বাসার সবাই সেদিন কান্না করে দিয়েছিল। সেই বাসায়
সবাই ছিল শিক্ষিত মানুষ, শুধু আপুই লেখাপড়া জানতো না। তবে দুলাভাই এখন আপুকে বই এনে পড়িয়ে অনেকটা শিখিয়ে ফেলেছে। এখন আপু ইংরেজিতে কথাও বলতে পারে। আপুর একটি ফুটফুটে বাবু হয়েছে। তারপর আমি সেখান থেকে লেখাপড়া শুরু করলাম। অনেক কষ্ট করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলাম। আপুর বাসায় আসার পর থেকে আর কখনোই মা বাবার সাথে কথা বলিনি। ছোট বোন মাঝে মাঝে ওর ম্যামের ফোন দিয়ে ফোন দিত, বাড়ি থেকে ফোন দিতে পারতো না ভয়ে। আপুর বাসার সবাইকে নিয়ে কিউট ভাগ্নিকে নিয়ে ভালোই কেটে যাচ্ছিল দিন। মনেই হচ্ছিল না তারা আপুর শ্বশুর শাশুড়ি, মনে হচ্ছিল তারা আমার আপন বাবা মা। দুলাভাই সে তো অন্য রকমের একজন মানুষ। আমার কখন কি লাগতো সে সব সময় খেয়াল রাখতো। আমি একবার একটা টিউশনি করতে চেয়েছিলাম, তবে আপুর শাশুড়ি আমাকে বলেছে আমার ছেলে কোনো টিউশনি করতে পারবে না। সেদিন আমি অনেক কান্না করেছিলাম। সে কান্না ছিল খুশির কান্না। আমার দিন ভালোই কাটছিল, দেখতে দেখতে লেখাপড়া শেষ হয়ে গেল। হঠাৎ একদিন আমার সৎমা আর বাবা আসলো আমাদের বাড়িতে। শুনলাম তারা নাকি আমাকে নেওয়ার জন্য এসেছে। আমি সেদিন যেতে চাইনি, কিন্তু ছোট বোন রিপা আর আপুর কথায় সেদিন আমার কুষ্টিয়া ফিরে যেতে হয়েছিল। বাসায় আসার পর সৎমা ভালোই ব্যবহার করতো, ভালোই খেয়াল রাখতো। এদিকে প্রত্যেকদিন আমি আপুর সাথে ফোনে কথা বলতাম। তার কিছুদিন পর বাড়ির কাছে একটা সরকারি কলেজে চাকরি পেয়ে যাই ভালো রেজাল্ট থাকার কারণে। ভালোই চলছিল দিন। এভাবে চলতে চলতে কিছুদিন পর একটা এতিম মেয়ের সাথে আমার সম্পর্ক হয়। ওর বাবা মা ছোট কালে মারা গেছে। ও মামার বাড়িতে থেকে মানুষ হয়েছে। মেয়েটার নাম হলো নিন্দা। নিন্দা আবার অনার্স থার্ড ইয়ারের পরে ওর সাথে পরিচয় হয়েছিল ওর মামার সাথে। ওর মামা আমাদের কলেজেরই প্রফেসর। নিন্দা যদিও শ্যামলা ছিল, কিন্তু দেখতে অনেক মায়াবী। ওর দিকে একবার তাকালে চোখ ফেরানোই যায় না। নিন্দার মামা তখন বুঝে গিয়েছিল আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে, তবে তিনি কোনো আপত্তি করেনি। তিনিও ঠিক করেছিলেন তিনি নাকি নিন্দাকে আমার সাথে বিয়ে দিবেন। এদিকে বাসা থেকে সৎমা চাপ দিতে লাগলো, কারণ তার বোনের মেয়েকে নাকি আমাকে দিয়ে আনবে। কিন্তু আমি সেটা সোজাসুজি না বলে দেই। আর না বলার পর থেকে আবার আমার সৎমা আমার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। আমি সেদিন কিছুটা বুঝতে পেরেছিলাম এতদিন আমার সাথে একটু ভালো আচরণ করার কারণটা। ওই সময় একটা ছেলে নিন্দাকে প্রত্যেকদিন বিরক্ত করত। তারপর আমি ওই ছেলেকে প্রচুর মারধর করেছিলাম। ছেলেটা নেশা করছিল আর যাওয়ার সময় বলে গিয়েছিল ওই মেয়ের কপালে খারাপ আছে, মিলিয়ে নিস। তারপর একদিন সৎমা আমার ঘরে আসলো, আর আসার পর বললো তার বোনের মেয়েকে নাকি আমার বিয়ে করতে হবে। আমি না বলে দেওয়ার সাথে সাথে সে তার জামা কাপড় ছিঁড়ে ফেললো আর চিৎকার করতে লাগলো আর বলল আমার সর্বনাশ করিস না, এসব বলে চিৎকার করতে লাগলো। আর বাবা ওদিক থেকে দৌড়ে আসার পর বাবাকে কান্না করতে করতে সমস্ত ঘটনা খুলে বললো। বাবা মায়ের ছেঁড়া কাপড় দেখে বিশ্বাস করে ফেললো। বাবা সেদিন অনেক মারধর করেছিল আমাকে, এতটা মারধর করেছিল যে সেদিন আমার উঠে দাঁড়ানোর শক্তিটা পর্যন্ত ছিল না। তারপর বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর আমি এক বন্ধুর বাসায় চলে যাই। সেখানে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলি। আমার বন্ধু কিছুতেই বিশ্বাসই করতে চায় না। সে বলে একটা মা কখনো একটা ছেলের সাথে এমনটা করতে পারে। ওদিক থেকে আবার নিন্দার মামা খবর দেয় নিন্দাকে নাকি পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যাচ্ছে না। তখন আমি তো আরো চিন্তায় পড়ে যাই। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি যে নিন্দাকে নাকি ওই ছেলেটা নিয়ে জোর করে খারাপ জায়গায় বিক্রি করে দিয়েছে। তারপর আমি সেখানে যাই আর সেখানে গিয়ে নিন্দাকে দেখতে পাই। নিন্দাকে দেখে আমি জড়িয়ে ধরি, আর জড়িয়ে ধরার কারণে সেখানকার মানুষ কিছুটা সন্দেহ করে ফেলে। সেখানে থাকার সেই মহিলাটা তখন বলে এটা ভালোবাসার জায়গা না, যা করতে এসেছো করো আর তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আমি তখন তাকে রুম থেকে বের হয়ে যেতে বলি, কিন্তু সে সন্দেহ করে ফেলে। সে বলে যা করতে হবে আমার সামনেই করো, আর যদি এদিক সেদিক করো তাহলে কিন্তু একদম পুলিশে দিয়ে দিব। নিন্দার চোখে ততক্ষণে শুধু জল ঝরছিল। ওই মহিলাটা একটু সময়ের জন্য বাইরে যায়, আর ওই সময় আমি পুলিশকে ফোন করি। পুলিশ আমার পরিচিত হয়, অতি শীঘ্রই সেখানে চলে আসে। তারপর